এবং এই মুহূর্তে তাদের উপরে কিন্তু হামলা হয়েছে এবং তাদের ব্যানার কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। এখানে গুন্ডা প্রকৃতির একটা লোক, উনি এই হিসাবে এভাবে এলাকায় এভাবেই পরিচিত, সেই লোকের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে তারা গিয়ে হামলাটা চালায়। 500 টাকার জন্য একটু আগে দেখলাম একজনকে পৃথিবী থেকে বিদায় করে দিছে, কারণ সে সমঝোতা করতে চায় নাই। 500 টাকা তার কাছে নাই, দিতে পারে নাই, মাইরা দিছে। এখানে সমঝোতাটা হইল না, বুঝছেন? ডাব আসলে 200 ডাব আছে, 200 ডাব ডাব নিয়ে গেছে, আবার মারবো। আমরা সাভারে চাঁদাবাজি মুক্তি চাই। চাহিদা মতো চাঁদার টাকা না পেয়ে ফুটপাতের 2 ডাব বিক্রেতার ভ্যানসহ ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। আরমান হোসেন বাবু নামে ওই নেতা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। ডাব বিক্রেতা জানান, বৃহস্পতিবার সকালে তিনি ফুটওভার ব্রিজের নিচে প্রতিদিনের মতো ডাব বিক্রি করছিলেন। বেলা 11টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে 8 থেকে 10 জনের একটি দল তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করতে হামলা চালান তারা। শুধু তাই নয়, সেই সঙ্গে প্রায় 200টি ডাব সহ পুরো ভ্যান নিয়ে যান। 24-এর গণ অভ্যুত্থান পর যেন আওয়ামী লীগের দেখানো পথে এভাবেই চলেছে চাঁদাবাজি। নিরীহ ব্যবসায়ীদের থেকে জোরপূর্বক টাকা হাতিয়ে নেওয়ার বেশিরভাগ অভিযোগই উঠেছে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে। চাঁদাবাজির এই প্রবণতা রমজান মাস আসলেই আরও বেড়ে যায়। সম্প্রতি চাঁদা না দেয়ায় এক চালকের সিএনজি এভাবেই প্রকাশ্যে ভেঙে দেওয়া হয় রাস্তায়। মুশকিল হয়ে গেছে, সবাই সমঝোতা কইরা ফেলাইতো, সবাই সমঝোতা কইরা ফেলায়। আর ওই সমঝোতার মধ্য দিয়েই শেখ হাসিনার জন্ম হয়েছিল। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আর এখন বেশি কথা বলা যাবে না। খুব তাড়াতাড়ি উনি ফিরবেন, হয়তো এই ট্রেন চালু হইলে এই ট্রেনে করেও আসতে পারে। দেখা গেল যে ট্রেনে করে আসতেছে, হ্যাঁ ভাই ট্রেনে করে গেছে, ট্রেনে করে আসতেছে, পুরো বাংলাদেশ দেখতে দেখতে আসবে। গত 18 মাস দেশকে তো মিস করতেছে। এরকমও হয়ে যেতে পারে, কোনো অসম্ভব কিছু না। কেন অসম্ভব কিছু না? কারণ ওনারা জুলাই মাইনা নেয় নাই। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক। তারই সাথে ভিডিওর শুরুতেই ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, মূলত সেগুলো ভিডিও নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। তো দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের এই ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। কলকাতায় খুশির বন্যা বয়ে যাচ্ছে। 12 তারিখের রাত্রেও তারা মিষ্টি খাওয়া খাই করছে, অনেক আনন্দ উৎসব করছে। তারা যারা ওইখানে লুকায় আছে তারা মনে করতেছে এই বিজয় তাদের। এই দাবি করার পিছনে অবশ্য যুক্তিও আছে, তাই না? আওয়ামী লীগের ভোটে বিএনপি পাশ করছে, এর সবচেয়ে বড় যুক্তিটা হচ্ছে গোপালগঞ্জের দিকে আপনি তাকান। গোপালগঞ্জের 3টা আসনে বিএনপি বিপুল ভোটে পাশ করছে। আর গোপালগঞ্জে ওনারা বিএনপিকে কেন ভোট দিবে? ওনারা তো আওয়ামী লীগের, তাই না? একদম সিল মারা ভোট দিছে, নিশ্চয় এখান থেকে গ্রিন সিগন্যাল পাইছে, যার জন্য ভোট দিছে, জয়যুক্ত হয়েছে। এবং বিএনপি সব জায়গায় জয়যুক্তের পিছনে আওয়ামী লীগের ভোটের অবদান আছে, যার জন্য ওনারা আনন্দ উৎসব করতেছে। খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসবে। এর মধ্যে বেশ আমার মনে হয় 20-25টা জেলার মধ্যে অফিস উদ্বোধন হয়ে গেছে। কিছু করার নাই, উদ্বোধন হবে। এখন আপনি বলতে পারেন, ভাই এটা তো বেআইনি, এই দল তো নিষিদ্ধ, তাই না? এই দলের কার্যক্রম আপাতত বন্ধ, এটাই তো আইনের বিধানে লেখা আছে। তাহলে আমার প্রশ্ন, এটা আমরা কেন ওই বিএনপিকে দোষ দিব? তাই না? বিএনপিকে তো দোষ দেওয়ার দরকার নাই। আপনি তো দোষ দিবেন আইনের লোককে। আইনে যদি নিষেধ থাকে ওই অফিসের তালা খোলা যাবে না, তাহলে আইনই তো এখানে সবচেয়ে আগে পৌঁছাবে, তাই না? এটাই তো খুব সাধারণ অঙ্ক। তাহলে আইনের মধ্যে যা লেখা আছে আইনের লোক তা পালন করতেছে না। কেন করতেছে না? এটা আগেও বলছি, নতুন করে কিছু বলার নাই। সরকারের দিকে তাকায় আছে, তাই না? সরকার যেটা চায়, সরকারের মনোভাব বুঝা ওনারা এখন কাজকাম করবে। সরকার যেটা চাইবে সেটাই করবে। নিশ্চয়ই ওনারা বুঝা ফেলাইছে সরকার চায় এই অফিসগুলো খুলে যাক, চুপে চাপে না, ওপেন খুলে যাক। সরকার চায়, যার জন্য আইনের কোনো বাধা নাই। আইনে নিষেধ থাকলেও ওনারা যাবে না, এটাই সাধারণ অঙ্ক। এটা একটা সমঝোতার ব্যাপার। আইনের সাথে সরকারের একটা সমঝোতা নিয়ে অনেক গালগপ্প হচ্ছে চারিদিকে। কারণ ওই যে আমাদের একজন নতুন মন্ত্রী, আসলে এইসব মন্ত্রীদের আবার চেহারা মুখস্থ করা, নাম মুখস্থ করা, এটা কিন্তু দায়িত্ব, যেহেতু আমি রাজনীতি নিয়ে কথা বলি। তবে ওনার চেহারাটা মুখস্থ হয়ে গেছে। ওনার নাম রবিউল আলম রবি, ডাক নাম রবি। উনি সবচেয়ে আগে পরিচিত হয়েছে সবার সঙ্গে। ওনার চেহারাটা এখন না জনগণের কাছে মুখস্থ। উনি হচ্ছেন আমাদের সড়ক পরিবহন মন্ত্রী।
আবার শুনছি উনি আরো কিছু মন্ত্রিত্ব পাইছে, বোধহয় রেলমন্ত্রীও উনি। ও রেলমন্ত্রীর কথাটা বইলা শেষ করি। কলকাতা থেকে এক দাদাই ফোন করছে, উনি আমার জন্য ওই চোখের ড্রপ পাঠাইতো একটা টাইমে, আর 1.5-2 বছর যোগাযোগ নাই। হঠাৎ ফোন করছে যে দাদা খুশির খবর তো। আমি কি খুশির খবর? তা আপনার চোখের ড্রপটা পাঠাতে পারবো। আমি তো কিভাবে? কেউ কে আসতেছে ঢাকায়? না, ট্রেন চালু হচ্ছে তো, সরকার ঘোষণা দিয়েছে আগামী 15 দিনের মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে, মানে ঢাকা টু কলকাতায় ট্রেন চলাচল করবে। ওই রবিউল আলম রবি, মানে এই মন্ত্রী এই ঘোষণাটা দিছে, যেটুকু শুনলাম তার মুখে, সত্য মিথ্যা জানি না। আসলে ট্রেন চলাচল হয়ে গেলে তো বিরাট আনন্দেরই ব্যাপার, তাই না? ওইখানের হোটেলগুলো আবার চালু হয়ে যাবে, নিউ মার্কেটের কেনা বেচা আবার শুরু হয়ে যাবে, হাসপাতালের ব্যবসাগুলো জমজমাট হয়ে উঠবে। গত 18 মাসে অনেক লস দিছে, তাদের অনেক ব্যথা ট্যাথা বুকের মধ্যে জৈমা আছে, সব ব্যথা মুছা দেবো ভাই, কোনো চিন্তা করেন না। নতুন সরকার আছে, কোনো অসুবিধা নাই ভাই। ভাই হিন্দু মুসলিম ভাই ভাই, ভারত বাংলাদেশ ভাই ভাই, পার্শ্ববর্তী দেশ ছাড়া কি চলা যায়? চলা যায় না। সমঝোতা করে চলতে হবে, সমঝোতা করে দেশ চালাইতে হবে, এই সমঝোতার ভিতর দিয়েই যাইতে হবে। দেখেন না, সমঝোতার মধ্য দিয়া ওই যে চাঁদাবাজি হয়, ওনাকে প্রশ্ন করছিল, সড়ক পরিবহন মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল চাঁদাবাজির ব্যাপারে, উনি খুব সুন্দর ব্যাখ্যা দিছে ভাই। ওনার ব্যাখ্যা শুনে আপনার মনে হবে হায় হায়, কেন আমরা চাঁদাবাজির পিছনে কথা বলি? চাঁদাবাজি নিয়ে কোনো কথা বলার তো কোনো অধিকারই নাই। এটা একটা সমঝোতার ব্যাপার, যে চাঁদা নেয় আর যে দেয়, ওরা দুজনই তো খুশি। মিয়া বিবি রাজি তো কাহা কেরেগা কাজী। আমরা কাজী হয়ে কি করতে পারি? আমাদের কোনো কথা বলারই তো অধিকার নাই, ওরা সমঝোতার মধ্যে দিয়ে নেয়। কিন্তু প্রবলেমটা হয়ে যায় কোথায় জানেন? কেউ যদি সমঝোতা করতে না চায়, তখন তাকে 500 টাকার জন্য, 500 টাকার জন্য একটু আগে দেখলাম একজনকে পৃথিবী থেকে বিদায় করে দিছে, কারণ সে সমঝোতা করতে চায় নাই। 500 টাকা তার কাছে নাই, দিতে পারে নাই, মাইরা দিছে। এখানে সমঝোতাটা হইল না, বুঝছেন? যাই হোক, উনি সুন্দরভাবে ব্যাখ্যা দিছে যে এই যে চাঁদাবাজির পিছনে সরকারি দলও জড়িত আছে, বড় বড় দলের কথা বলছে, অস্বীকার যায় নাই কিছু। মানে উনি যেটা বুঝাইতে চাইছে, পরিবহন শ্রমিকরা এই চাঁদাটা তোলে তাদের ভবিষ্যতের জন্য, কারো অসুখ বিসুখ হইলে, চিকিৎসার টাকা লাগলে ওইখান থেকে নিবে। আসলে ওইটা নেওয়া হয় কিনা উনি জানে না, ওইটা উনি তদন্ত করে দেখবে। মানে চাঁদার টাকাটা ঠিক মতো বন্টন হয় কিনা, কাজে লাগে কিনা ওইটা দেখবে, এবং এটা বন্ধ হওয়া উচিত এটা উনি মনে করে। কিন্তু বন্ধ করবে কিনা জোর দিয়া কিছু বলে নাই, বরঞ্চ ওনার টোটাল কথাতে বোঝা গেছে মাইনা নেন ভাই, ওরা সমঝোতার মধ্যে দিয়ে কিছু করতেছে। দেখেন না যে অনেক হোটেলের মধ্যে যায়, অনেক সময় পুলিশ রেড দেয়, ছেলে মেয়েদেরকে ধরে, ওইটা তো ভাই সমঝোতার মধ্যে দেওয়া যায়। ওইটা কি ধরা ঠিক হবে এখন? নিশ্চয়ই না, কারণ সমঝোতার ব্যাপার তো। ওই ছেলেটি আর ওই মেয়েটি সমঝোতার মধ্যে দিয়ে দরজাটা বন্ধ করছে, ওইখানে গিয়ে দরজা নক করবেন কেন, ডিস্টার্ব করবেন কেন? তার মানে ব্যবসা বাণিজ্য চাঙ্গা কইরা দিল, চাঁদাবাজিকে একরকম জায়েজই কইরা দিছে। কিন্তু ভাই ওই ফেসবুকে গেলে সবাই কান্নাকাটি দেখলে, চিৎকার দেখলে, যারা সন্তান হারায় শুধু এই 500 টাকার জন্য, তাদের চিৎকার দেখলে, তাদের কান্না দেখলে না বুকে আইসা লাগে। তখন মনে হয় কিছু কথা বলি, আমার এই কথাগুলো ওনাদের কানে না পৌঁছা, কিন্তু আপনারা তো দেখতেছেন, আপনারা তো শুনতেছেন, আপনাদের চিন্তার খোরাক তো যোগাইতেছে যে আমাদের ভবিষ্যৎ কি। হ্যাঁ ভাই, ভবিষ্যৎ ওই আগের মতোই, ভবিষ্যৎ আগের মতোই, কোনো উপায় নাই। কারণ কি জানেন, জুলাই সনদপত্রটা মেনে নিবে না, মেনে যে নিবে না এটা কিন্তু আমরা বুঝতে পারি নাই। ভোটে পাশ করে চলে গেল, বিরোধী দলের সবাই বাসায় বাসায় চলে গেল, ওইখানে দেখলাম সবকিছু সুন্দর, মনে হচ্ছিল ভাই সবকিছু ঠিক আছে। কিন্তু যখনই শপথ নিতে গেল, তখনই দেখলাম যে না, ওনারা এটা শপথ নিবে না, সহজে আর নিচ্ছেও না। এটা মাথায় রাখেন, কারণ কি জানেন, এখন ওনারা বহু রকম যুক্তি আইনা দাঁড় করাবে, আইনের ফাঁক ফকর খুঁজে বাই করবে। অলরেডি উচ্চ আদালতে রিট হয়ে গেছে, হয়তো আরো 2-3টা রিট হবে, শিশির মনিরা হয়তো যায় ওটার প্রতিবাদ করবে। কিন্তু কতটুকু কি করতে পারবে সন্দেহ আছে। দল যেই আসুক ভাই, ক্ষমতায় যেই আসুক, কিন্তু ওই যে আইন কানুন প্রশাসন যদি ঠিক না হয়, কিচ্ছু হবে না। এই আইন কানুন প্রশাসনের দিকে আপনি তাকায় দেখেন, কিচ্ছু ঠিক নাই। যদি ঠিক থাকতো তাহলে তো আইন মাইনাই চলতো। কে কোথায় বেআইনি কাজ করতেছে, কোথায় অবৈধ অফিস উদ্বোধন হইতেছে, ওখানে তো পুলিশকে ডাইকা নেওয়ার দরকার নাই, পুলিশ তো দেখতেছে। আমরা সাধারণ জনগণ দেখতেছি ফেসবুকে, ওনারা দেখতেছে না, কিন্তু ওইভাবে তো কাজ করতেছে না। ঠিক দেখেন আপনি আদালতের দিকে তাকান, আদালত কি দেখে নাই 5ই আগস্টে কি হয়েছিল, জুলাই গণ অভ্যুত্থানে কি হয়েছিল, কত রক্ত ঝরছিল দেখে নাই? ওইখানে যখন রিট করতে যায় তারা কেন চুপ থাকে? আইন যতই টাইট করেন না কেন, ফাঁক ফোকর খুঁজে বাইর করে নিবে। কারণ কি জানেন, ওই যে সমঝোতা, সবাই সমঝোতা করে চলতেছে। এই যে এখন অফিস আদালতে দেখবেন ঘুষ খাওয়া কিন্তু আগেও ছিল, এখনো থাকবে, বরঞ্চ এখন বাইরে যাবে, কারণ একটা সমঝোতা করে নিবে। চলেন আমি আর আপনি সমঝোতা কইরা টেবিলে বসে যাই, কাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এমন এমন এলাকা আছে ভাই, দেখেন যায় ওইখানে 5000 অবৈধ লাইন আছে, শুধু তিতাস গ্যাসের 5000 অবৈধ লাইন আছে, ইলেকট্রিক অবৈধ লাইন আছে। এগুলা কি কাটতে পারবেন? জীবনও কাটতে পারবেন না। কারণ ওই যে সমঝোতা, যে চাঁদা দিচ্ছে সেও মুখ খুলবে না, যে নিচ্ছে ও তো মুখ খুলবে না। ওই চাঁদা নিয়ে সে কি করে, একা খায় না? নিশ্চয়ই একা খায় না। এই টাকা ভাগ যাইতে থাকে ভাই, যাইতে যাইতে একদম উপর পর্যন্ত যায়। আমাদের যে কাকরাইলে রাজমণি সিনেমা হল আছে না, এই সিনেমা হলের উল্টা দিকে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর 6 তলায় না 5 তলায় মনে নাই, ওইখানে প্রতি রাত্রে 10টার দিকে 5 থেকে 6 বস্তা টাকা আসতো। এই টাকাটা কোথাকার জানেন? কাকরাইল থেকে গুলিস্তান মোড়, এই যে বঙ্গবাজার, এই সাইডের রাস্তায় ফুটপাতে যে বসে না, তাদের টাকা 200, 300, 500।
বস্তা বইরা আনতো, হোল নাইট টাকা গণা হইতো, তারপর ওই টাকা ভাগাভাগি হইতো। ধরেন 5 বস্তার মধ্যে 1 বস্তা উনার 4 বস্তা ভাগাভাগি করে দিত। কোন পর্যন্ত যাইতো এবার বুঝা নিয়েন। একটা কথা স্বীকার যাইতে হবে, কেউ অস্বীকার যাইতে পারবেন না। চাঁদাবাজি হয় আর পুলিশ জানে না, এই কথা আমি মানতে রাজি না। পুলিশ জানে, আমি তো মনে করি পুলিশকে না জানে কেউ চাঁদাবাজি করার সাহসই রাখে না। হ্যাঁ ভাই, আমি এই রংবাজ সাজুম, এই এলাকায় রংবাজি করুম, প্রত্যেক দোকানে দোকানে চাঁদা নেবো, আর আমাকে কোনো শেল্টার দিবে না পুলিশ, আমি এই কাজটা করতে পারুম? নিশ্চয়ই পারুম না। আমার সাহসটাই তো পুলিশ। নিশ্চয়ই আমি মনে করি সমঝোতা, ওই সমঝোতার মধ্যে দিয়া এগুলো অতীতে দেখে আসছি, কিন্তু এখন কি এগুলো চলবে? নিশ্চয়ই চলবে না। আমি মনে করি সরকার যেই গঠন করুক, ধরেন এখন বিএনপি আসছে, আগামীতে মনে করেন জামাত ইসলাম আসবে, জামাত ইসলাম না আসলো আওয়ামী লীগ আসবে, আসবেই ভাই, সেই সিমটম তো দেখা দিছে, তাই না? এখন যেই ক্ষমতা আসবে আপনারা তার লগেই থাকবেন। বিএনপি ক্ষমতা আসছে বিএনপির সঙ্গে, আওয়ামী লীগ ক্ষমতা আসবে আওয়ামী লীগের সঙ্গে, জামাত ক্ষমতা আসবে জামাতের সঙ্গে। মানুষের সঙ্গে কখন থাকবেন? আইনের পক্ষে কখন থাকবেন? সেই সময় নাই। আইন মাইনা চলতে হবে। যদি ভাই প্রশাসন শক্ত হইতো, প্রশাসন যদি কারো দ্বারা প্রভাবিত না হইতো, কারো কথা না শুনতো, কাউকে ভয় না পাইতো, তাহলে ভাই এই দেশে যেই সরকার চালাক না কেন কোনো অসুবিধা ছিল না, কোনো মাথা ব্যথা থাকার কথা না তো আমাদের। কারণ কি জানেন, আমরা সাধারণ মানুষ। কারণ কি জানেন ভাই, এই সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা এসব খবরই রাখে না। ওই উচ্চ কক্ষে কি হইতেছে, নিম্ন কক্ষে কি হবে, এগুলো তারা ভাবে না। তারা বাজারে যায়, জিনিসপত্রের দাম কম দেখলে খুশি হয়, জিনিসপত্রের দাম বেশি দেখলে তারা হতাশ হয়, মন খারাপ করে। কিন্তু ওদের মন খারাপে কি যায় আসে? দেখেন না, ওনাদের দলের দিকে তাকালেই তো দেখবেন আপনি, সব ধনী, যতগুলো এমপি হয়েছে, মিনিস্টার হয়েছে, আগে থেকেই ধনী ভাই, সবাই ব্যাংকের টাকা নিয়ে ধনী হয়ে গেছে। অর্ধেকের বেশি ভাই ঋণ খেলাপি। আবার এমনও আছে, যেমন আমাদের এই ধর্মমন্ত্রীর কথা শোনা যাচ্ছে, উনি বোধহয় তুরস্কের নাগরিক। হ্যাঁ, উনি তুরস্কের নাগরিক, বাংলাদেশের নাগরিকত্ব আছে কিনা জানি না। উনি কিন্তু ঋণ খেলাপি, 180 কোটি টাকার মতো উনিও ঋণ খেলাপি, অথচ ধর্মমন্ত্রী। যাই হোক, ধর্ম কোন দিকে যাচ্ছে জানি না। চোর না শুনে ধর্মের কাহিনী, এই যে কণার বচন, এটা মিথ্যা না কিন্তু। চোর না শুনে ধর্মের কাহিনী, যত রকমই চিৎকার করি না কেন, কেউ কিচ্ছু শুনবে না। যার যেমন ইচ্ছা তেমন ভাবেই চলবে। খালি আশ্বাসটা রয়ে গেল কি জানেন, যেই ক্ষমতা চালাক কোনো রকম দুঃখ নাই, যদি প্রশাসন দেশের পক্ষে কাজ করে, মানুষের পক্ষে কাজ করে, আইনে যা লেখা আছে তাই করে, এবং এই যে আমাদের উচ্চ আদালত, নিম্ন আদালত, যত আদালত, যারা ওই কালো ড্রেস পরে চলে, তারা যদি রাজনীতির সাথে না জড়ায়, আইনে যা আছে তাই যদি মাইনা পথ চলতো না, এ দেশের আর কোনো প্রবলেম হইতো না। মুশকিল হয়ে গেছে, সবাই সমঝোতা কইরা ফেলাইতো, সবাই সমঝোতা কইরা ফেলায়। আর ওই সমঝোতার মধ্য দিয়েই শেখ হাসিনার জন্ম হয়েছিল। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আর এখন বেশি কথা বলা যাবে না। খুব তাড়াতাড়ি উনি ফিরবেন, হয়তো এই ট্রেন চালু হইলে এই ট্রেনে করেও আসতে পারে। দেখা গেল যে ট্রেনে করে আসতেছে। হ্যাঁ ভাই, ট্রেনে করে গেছে, ট্রেনে করে আসতেছে, পুরো বাংলাদেশ দেখতে দেখতে আসবে। গত 18 মাস দেশকে তো মিস করতেছে। এরকমও হয়ে যেতে পারে, কোনো অসম্ভব কিছু না। কেন অসম্ভব কিছু না? কারণ ওনারা জুলাই মাইনা নেয় নাই। যাই হোক, বিদায়ের আগে শুধু এইটুকু বলবো, শপথটা নিয়ে নেন, জুলাইকে স্বীকৃতি দেন। জুলাইকে অস্বীকৃতি দিয়া মানুষের মন থেকে আপনারা উঠা যাবেন, মানুষের মন থেকে উঠা যাবেন। কেউ হয়তো ভয়ে কিছু বলবে না, কিন্তু ওই যে মনে মনে যে অভিশাপ দিবে, সেটা থেকে মুক্তি পাবেন না। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বিএনপি সরকারের জন্য একটি অশনি সংকেত। সাংবাদিক মাহমুদুর রহমান বিএনপিকে একটা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, বিশেষ করে বিএনপির গুপ্ত বুদ্ধিজীবী যারা এরকম গুপ্তগিরি করে, এরকম প্রতারণামূলক রাজনীতি করে, আসলে সরকারে টেকা যায় না। বিএনপি বেশি দিন টিকতে পারবে না, সরকারে পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দর্শক, মাহমুদুর রহমানের বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচন শেষ হওয়ার পরও বিএনপিপন্থী ইউটিউবাররা, মানে বুদ্ধিজীবীরা, এখন বুদ্ধিজীবীরা তো ইউটিউবার হয়, কারণ আপনার বুদ্ধিজীবীটা পত্রিকার কলাম এগুলোকে পড়ে না। যেমন আপনি পত্রিকা একটা কলাম লিখলে ওটা 10,000 লোকও পড়ে না, একদম প্রথম সারি পত্রিকা লিখলে। আর আপনি যদি ওইটা ইউটিউবের ভিডিওতে প্রেজেন্ট করতে পারেন, মিলিয়ন পিপল তাদের কাছে যায় এবং খুব সহজে তারা বুঝতে পারে বা আপনাকে রিয়াক্ট করে বা আপনার কলামের বা আপনার বক্তব্যের প্রভাব পড়ে। এই জন্য এখন বিএনপিপন্থী বড় বুদ্ধিজীবী যারা, তারা সবাই ইউটিউবার। এটা সোশ্যাল, বর্তমান তথ্য প্রযুক্তির রিয়ালিটি, যে আপনি আপনার বুদ্ধিজীবীতে ইউটিউবে কিংবা ফেসবুকে প্রচার করবেন। এমনকি যেসব পত্রিকার কলাম এখনো আমরা পড়ি, ওটাও ফেসবুক থেকেই পড়ি। তো দর্শক, নির্বাচন শেষ হওয়ার পরও বিএনপিপন্থী ইউটিউবাররা জুলাই সনদ এবং গণভোট নিয়ে রীতিমতো হাসি তামাশা করছেন। এখন এই যে জুলাই সনদ এবং গণভোট নিয়ে হাসি তামাশা করা, এবং বিএনপির সাংগঠনিক অবস্থানও, বিএনপি সরকার অবস্থানও সেই হাসি তামাশা। দলিল, বিএনপি জুলাই সনদ অনুযায়ী বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, যেটা অপরিহার্য। এই যে হাসি তামাশা, তুচ্ছ তাচ্ছিল্য, এটি বিএনপি সরকারের জন্য অশনির সংকেত, এবং এই জন্য বিএনপি সরকারের পতন হলেও হতে পারে। আই এম সরি দ্যাট এই শব্দ ব্যবহার করতে হচ্ছে, বিএনপি সরকারের পতন হলেও হতে পারে। তবে বিএনপি হাত পা বাঁধা। যেমন দেখেন, বিএনপিকে ক্ষমতা এনেছে যুক্তরাষ্ট্র, ভারতের একটা নেক্সাস। এখন একদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বানাতে হয় ডক্টর খলিলকে, আর একদিকে ভারত বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে না, ওটাও মানতে হয়। আর একদিকে জনগণের কাছে কথা দিয়েছিল যে না, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো, গণভোটে হা দিন। তারেক রহমান নিজে বলেছিল গণভোটে হা, এবং ভিডিওগুলো সব মজুদ আছে আমাদের কাছে। স্পষ্টভাবে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, হ্যাঁ, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হলে গণভোটে যে রায় হবে সেটা আমরা মেনে নিব, গণভোটের রায় শিরোধার্য। এখন বলছেন যে এই শপথ নেওয়া সংবিধানে নাই। দেখেন,
এই সরকারটা যদি জামাত সরকার হতো, এবং বিএনপি যা করেছে, বিএনপি এই 3 দিনে বিএনপি সরকার শপথ নেওয়ার 3য় দিনে আমি আলোচনা করছি, এই 3 দিনে যা করেছে, এটা যদি জামাত সরকার করতো, এতক্ষণে সরকারের বিদায় ঘন্টা বা পতন ঘন্টা বেজে যেত। ভাগ্য ভালো বিরোধী দলের জামাত বিরোধী দল হিসেবে অনেকটা দুর্বল এবং ধৈর্যা, কার্যকর রোল প্লে করতে পারছে না। এখন এটার হয়তো দীর্ঘমেয়াদী কোনো ভালো দিক থাকতে পারে, কিন্তু আপাতত যা দেখা যাচ্ছে সেটা ধৈর্য বিরোধী দল জামাত। তো বিএনপি যা করেছে, এক শপথ কাণ্ডে সরকারের পতন ঘন্টা বেজে যেত। কিন্তু জামাত হয়তো বা খুব নিরীহ শান্ত, তারা দেখছে যে না, দেশটা স্থিতিশীল হোক, শান্তিপূর্ণভাবে চলুক। তো দর্শক, এমনকি দেখেন, নির্বাচনের দিন রাতে চাইলে কিন্তু জামাত লক্ষ কোটি লোককে রাজপথে নামিয়ে যেতে পারতো, যে কারচুপি করে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, সবাই রাস্তায় নেমে যান। কিসের নির্বাচন? যমুনা ঘেরাও দিয়ে নির্বাচন বাতিল করানো যেত, এনসিপি সাথে ছিল। কিন্তু জামাত ডিডেন্ট ডু দ্যাট, কারণ জামাত বিএনপির কল্যাণ চায়, দেশে স্থিতিশীলতা চায়, শান্তি চায়। কারণ জামাত এই কাজটা করলে দেশ দীর্ঘদিনের জন্য আবার পিছিয়ে যেত, গণতন্ত্রের উত্তরণের পথে একটা বিরাট বাধা সৃষ্টি হতো। তো দর্শক, এই যে হাসি তামাশা করা গণভোট নিয়ে, এটা বিএনপি সরকারের পতন ডেকে আনবে বলে মনে করি। মাহমুদুর রহমান এদিকে ইঙ্গিত করেছেন, সরাসরি অবৈধ আখ্যা দিয়েছে কেউ কেউ, যে গণভোট অবৈধ। সুতরাং নব্য বিএনপির গুপ্ত বুদ্ধিজীবীরা যে সবাই নাতে সিল দিয়েছে, এটা নিশ্চিতভাবে ধারণা করা যেতে পারে। এখন বিএনপির একাংশ না ভোট দিয়েছে, আবার তারেক রহমান হা ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। এখন এসে ওই নায়ের পক্ষে তারেক রহমান, কারণ তারেক রহমানের নেতৃত্বে তো শপথ নেওয়া হয়নি। এখন জটিলতা অনেক তৈরি হয়েছে। জামাতের বিধান, জুলাই সনদের বিধান অনুযায়ী যে কজন সদস্য দরকার, 70 জন দরকার গণপরিষদ কার্যকর হতে, 70 জন হয়ে গেছে, এবং কোরাম হবে 60 জনে, তাও হবে। অতএব জামাত চাইলে কিন্তু একটা প্যারালাল সংবিধান তৈরি করে ফেলতে পারবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কিন্তু এটা ভার্চুয়ালি সম্ভব হলো, রিয়ালিটি বিবেচনায় সম্ভব নয়। কারণ সরকারি বিএনপি, রাষ্ট্রপতি হবে বিএনপি, রাষ্ট্রপতি সিগনেচার না করলে তো হবে না। এর মানে দেশটা কোন দিকে যাচ্ছে যা দেখছেন আপনি, একদম সবকিছু এলোমেলো হয়ে একটা অঘটন ঘটার মতো একটা অবস্থা। রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, বিদ্রোহ, সিভিল ওয়ার। বিএনপি যদি এই জুলাই সনদ নিয়ে তামাশা করে, কারণ জুলাই সনদ হাজারো শহীদের রক্তের উপর ভিত্তি করে রচিত, সেই জায়গার সাথে যদি প্রতারণা করে, বিএনপি সরকার টিকতে পারবে না, থাকতে পারবে না, এটা সম্ভব নয়। তো মাহমুদুর রহমান যেটা স্মরণ করে দিয়েছেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো দর্শক, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, কারণ যেটা বলেছে, এতে বিএনপির ক্ষমতাই বৈধ হয় না। কারণ তারা বলছে সংবিধানে নাই। সংবিধানে কি হাসিনা পালিয়ে যাওয়ার কথা আছে? প্রধান বিচারপতি শিশির মনির একটা আলোচনা চমৎকারভাবে এগুলো তুলে ধরেছেন একটা টেলিভিশন আলোচনায়। প্রধান বিচারপতি, বাইতুল মোকাররমের খতিব সবাই পালিয়ে যাবে, এটা কি আছে? সংবিধানে নাই। গণঅভ্যুত্থান আছে? নাই। ইউনূস সরকার যেভাবে গঠিত হয়েছে, ওটা কি আছে? নাই। আপনি আপিল বিভাগের রেফারেন্স দিয়ে গঠিত করেছেন, সেটা বৈধ ধরে নিল, 90 দিনের জন্য বৈধ, 90 দিনের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে, তাও হয়নি। তো কি হয়েছে? আবার অন্তর্বর্তী সরকারের কোনো অস্তিত্বই নাই সংবিধানে। সিইসি শপথ করিয়েছেন, তারও কোনো অস্তিত্ব নাই। তো মোটের উপরে জুলাই সনদকে অস্বীকার করলে বিএনপি সরকারই অবৈধ, নির্বাচন অবৈধ, ইউনূস অবৈধ, সব অবৈধ। এখন এইভাবে উল্টাপাল্টা কাজ করে কি আসলে সরকারে টিকে থাকা যায়? যায় না। অতএব বিএনপি যে পথে হাঁটছে, তাতে তাদের পতন অনিবার্য, বিদায় নেওয়া অনিবার্য। তো আমার কাছে এটা মনে হয়, বিএনপি জল ঘোলা করে ঠিকই এক পর্যায়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিবে। তার আগে ধানাই ফানাই করে বিরোধী দলকে চাপ দিয়ে বা একটা পরিস্থিতি তৈরি করে ভারতের যে অ্যাসাইনমেন্ট, সেটা কিছুটা হলো বাস্তবায়ন করে তারপরে শপথ নিবে। আসলে আওয়ামী লীগের সাথে ভারতের সাথে বিএনপির চুক্তি হয়েছে যে ভারত আমাদের ক্ষমতা এনে দিন, আওয়ামী লীগ আপনারা ভোট দিয়ে আমাদেরকে ক্ষমতা এনে দিন, জুলাই সনদটা আমরা মানি না এবং আপনাদেরকে বৈধতা দেওয়া হবে। সবচেয়ে বড় ডিল কিসের বিনিময় হয়েছে আওয়ামী লীগের সাথে? জুলাই সনদ অস্বীকার করার বিনিময়। কারণ জুলাই সনদ যেভাবে পাশ হয়েছে গণভোটে হায়ের মাধ্যমে, এতে আওয়ামী লীগ আজীবন নিষিদ্ধ হয়ে যায়, সাংবিধানিকভাবে নিষিদ্ধ হয়ে যায়। জামাত নিষিদ্ধ হয়েছিল আইনিভাবে, ওটা যে কোনো সময় বাদ দেওয়া যায়। কিন্তু গণভোটে সাংবিধানিকভাবে কোনো একটা দল নিষিদ্ধ হলে আর একটা গণভোট ছাড়া ওই দলকে কোর্টও বৈধতা দিতে পারে না, সুপ্রিম কোর্টও বৈধতা দিতে পারে না। তো এই জন্য আওয়ামী লীগের সাথে ডিল হয়েছে যে আমরা জুলাই সনদ বাতিল করে দেব, ভারতের সাথে ডিল হয়েছে। কিন্তু সরকারে টিকে থাকতে পারবে না জুলাই সনদ এভাবে অস্বীকার করলে। এই জন্য কিছুদিন পর আওয়ামী লীগ এবং ভারতের সাথে প্রতারণা করে বিএনপি জুলাই সনদ গ্রহণ করতে পারে বা শপথ নিতে পারে। তাতে যেটা হবে, সব জায়গায় প্রতারক হিসেবে আখ্যায়িত হবে। এভাবে প্রতারক চরিত্র নিয়ে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।